কখনোই আটকানো সম্ভব না। যেমন রদ্রিগো ডি পল, তিনি সর্বশেষ এক সাক্ষাৎকারে বলেছিল যে আমার খেলার লাইফে সবচেয়ে বেশি কঠিন মনে হয়েছে নেইমারকে। নেইমার আসলে আমাদের আরও ভালো, কারণ যখন তারা হারবে তখন তাদের এই উদাহরণটা আইসা পড়বে যে নেইমার নাই দেখা হয়তো বা হেরে গেল। আমি চাই নেইমার থাক, সবাই থাক, তারপর তাদের সাথে খেলা হোক। গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতে বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনা। জর্ডানের বিপক্ষে গোল করে ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা 7 ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন লিওনেল মেসি। দর্শক, সবাইকে স্বাগতম ঢাকা জার্নালের বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ অনুষ্ঠানে। আজকের পর্বে আমার সাথে দুজন অতিথি আছেন। আমার ডানে আছেন আর্জেন্টিনার সাপোর্টার নাজমুল হোসেন সবুজ, আর আমার বামে আছেন ব্রাজিলের সাপোর্টার মেহরাব হোসেন অপি। দুজনকেই ঢাকা জার্নালের স্টুডিওতে স্বাগতম। আমি শুরুতেই সবুজ ভাইয়ের কাছে জানতে চাই, জর্ডানের বিপক্ষে যে ফুটবল ম্যাচটা হলো আর্জেন্টিনার, এটা গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচ, দাপটের সঙ্গে খেলতে পেরেছে কিনা? অবভিয়াসলি, কারণ যারা খেলা দেখছে, আমি মনে করি কি যে আমাদের যেই আর্জেন্টিনা যে দল আছে তার সব দলের সাথে দাপটের সাথে খেলে, আর বিশেষ করে আপনার দল অনুসারে খেলে। যেমন আপনার জর্ডান অত বড় দল না, সেই অনুসারে যেভাবে খেলা দরকার সেভাবে খেলছে। যদি আবার বড় দল হয় তখন আবার তারা পারফরমেন্স তাদের অন্যরকম হবে। হ্যাঁ, অবশ্যই তারা ভালো খেলছে, এবং কিন্তু জর্ডান আমি মনে করি জর্ডানও ভালো খেলছে। কেননা জর্ডান আপনার 200+ দল থেকে বাছাই করে 48 দলের মধ্যে আসছে। অবশ্যই তারা ভালো প্লেয়ার, ভালো দল, সেই হিসাবে তাদের সাথে আর্জেন্টিনা সামঞ্জস্য হিসাবে তারা অনেক অ্যাটাক করছে। যতই অ্যাটাক করুক, আর্জেন্টিনার ডিফেন্ডারের কাছে কিন্তু তারা পরাস্ত হবে সব সময়, কারণ আর্জেন্টিনার ডিফেন্ডার সব সময় হার্ড থাকে। এবং আপনার যেই দেখবেন যেই খেলাগুলো যে বড় বড় দলের সাথে যখন খেলে, তারাও কিন্তু অ্যাটাকিংয়ে যায়, যাওয়ার পরে একদম আপনার ডিফেন্স চেঞ্জ করে, তারপরে আপনার স্টেপ বাই স্টেপ আপনার ডিবক্সে ঢুকে যায়, কিন্তু গোল করতে পারে না, কারণ আর্জেন্টিনার ডিফেন্ডারের কাছে গোল করা অত সহজ না। তারপর আজকে যে তারা একটা গোল করে ফেলছে, সেই হিসাবে একটু তো হয়েছে, কারণ গোলটা আপনারা মার্টিনেসের ভিতরে যে আপনার তা তো গোল শূন্য থাকার কথা ছিল, কিন্তু আজকে সেটা করতে পারে না, এই জন্য একটু। অপি, আর্জেন্টিনা যে একটা হাইপ, ওই তুলনায় কি জর্ডানের বিপক্ষে খেলতে পেরেছে? না, আমি মনে করি আর্জেন্টিনার যে একটা হাইপ, আজকের ম্যাচে আর্জেন্টিনা সন্তুষ্টজনক পারফরমেন্স করতে পারেনি সব দিক দিয়ে। প্রথম দিক দিয়ে গতি, প্রতিপক্ষ জর্ডানের যে ডিফেন্স বা জর্ডানের যে বল কন্ট্রোল করছে, ওইটা আর্জেন্টিনা নিয়ন্ত্রণে নিতে পারেনি প্রথম দিয়ে। আপনি বললেন যে আর্জেন্টিনার তুলনায় জর্ডান অনেক ছোট দল, তাহলে গোল সংখ্যার একটু বাড়লো না কেন? আসলে গোলের বিষয়টা হয়েছে কি, আপনার আমি প্রথমে বললাম যে আর্জেন্টিনা আসলে দল অনুসারেই দেখেই খেলে সবসময়। গোল বেশি হইলেই যে আসলে ভালো এরকম না, যে দুইটা দরকার ছিল, তারপর তাদের যে গোলের যে বক্স মানে গোলের জাল বাচ্চায় খেলার কথা ছিল, কিন্তু তারপর তারা আরেকটা দিতে যায়, কিন্তু একটা গোল খেয়ে ফেলছে। তখন চিন্তা ভাবনা গেছে গোল না দেওয়ার জন্য, মানে গোল খেলে একটা জেতার জন্য হয়ে গেছে দুইটা এনাফ, তারপর একটা খেয়ে ফেললো, খাওয়ার জন্য তখন চিন্তা করলো যে আর গোলের দরকার নেই, আমরা একটু নিচে বাচ্চায় খেলার পরে এই জন্য আর গোলে বেশি একটা আশা করেনি। আর্জেন্টিনা একটা গোল খেয়েছে, এই গোল খাওয়াতে কি মনে হলো যে আর্জেন্টিনা সামনে যে খেলা আছে, এতে করে আর্জেন্টিনার খেলাগুলো কঠিন হবে কিনা? আজকে আর্জেন্টিনার যে পারফরমেন্স আমি দেখেছি, এটাতে মনে হলো সামনের ম্যাচগুলা অবশ্যই কঠিন হবে, কারণ সামনের যে কেপ বার্দে এবার নতুন, তারা ভালো করছে। কারণ প্রতি বিশ্বকাপে একটা না একটা চমক থাকেই, যে কোনো একটা দল চমক দেখায়, যেটা 2018-তে দেখাইছে ক্রোয়েশিয়া, 2022-এ দেখাইছে মরক্কো, এবার ওইটার পুনরাবৃত্তি হয়তো বা কেপ বার্দে করবে। কেপ বার্দে যেহেতু গোলকিপারটা খুবই স্ট্রং, তো সে খুব তরুণ ফর্মে আছে, আর কেপ বার্দে চাইবেই তারা একটু ডিফেন্সিভ খেলতে, আর কেপ বার্দে মাঝে মধ্যে কাউন্টার অ্যাটাকগুলো খুব ভালো করে। তাই সেক্ষেত্রে আমরা যতটুকু ভাবি যে কেপ বার্দের সাথে সহজ হওয়ার কথা, আমার মতে অতটা সহজ হবে না। আপনার কি মনে হয় কেপ বার্দের বিপক্ষে কতটা মানে সহজ হবে না কঠিন হবে? না, অবশ্যই সহজই হবে আমাদের, কেননা আর ডিফেন্স যতই শক্তিশালী হোক, আর্জেন্টিনার ডিফেন্স ভাঙার মতো শক্তি আছে, তাদের কৌশল আছে। তারা যত শক্তিশালী ডিফেন্স হোক, তাদের সাথে কৌশলের সাথে ভেঙে তারা আপনার 80 মিনিট 90 মিনিট পরেও গোল দেওয়ার রেকর্ড আছে। এটা আমি মনে করি সহজই হবে আমাদের। এই দ্বিতীয় রাউন্ডে আমাদের অত কঠিন হবে না, পরবর্তীটা। মেসিকে ছাড়া বলা হয় আর্জেন্টিনা একটু ব্যাকফুটে খেলে বা একটু দুর্বল হয়ে যায়। এই ম্যাচে মেসিকে ছাড়া যে প্রথম যে খেললো, কি মনে হলো ওটা? মেসিকে ছাড়া আসলে কি অসহায় আর্জেন্টিনা? মেসিকে ছাড়া
আর্জেন্টিনা একটু ছন্নছাড়া, কারণ এইটা একটু জর্ডানের সাথে ম্যাচ কোচ লিওনেল স্কলানি একটু এক্সপেরিমেন্ট চালাইছে, তারপরেও তাদের একটু যে মানসিক, আর তারা প্রথম 2টা ম্যাচ জয়লাভ করে নকআউট পর্ব কনফার্ম করেছে, তাদের ভিতরে যে মানসিক চাপটা ওইটা এই ম্যাচের দেখা যায়নি। যদি মানসিক চাপটা দেখা যাইতো তাহলে আর্জেন্টিনার প্লেয়ারদের মধ্যে যে একটা ফ্রিডম ছিল, ওই ফ্রিডমটাও তারা ব্যবহার করতে পারতো না, ফ্রিডমে খেলতে পারতো না। তাহলে না থাকার কারণে তারা খুব স্বাধীনভাবে এবার খেলছে, তা সেক্ষেত্রে ওই প্রভাবটা এবার বিস্তার হয় নাই এই ম্যাচে। মেসি যখন নামলো তখন কি খেলার মাঠে প্রভাবটা আরো বাড়লো, আর্জেন্টিনার শক্তিটা আরো বাড়লো? তা তো একটু বাড়ছে। এটা কিং যখন একটা মনে করেন রাজ্যের কিং ছাড়া থাকে, তখন খেলার যেই মোড়, যখন কিং মাঠে আসে তখন সাধারণত তাদের সবই শক্তি আর একটু বাড়ে। হ্যাঁ, সেই হিসেবে আসছে, আর আসলো, ফ্রি কিক পেলো, গোল করলো, এটা দেখে তাদের স্পিরিট আরও বাড়লো। এটা তো বাড়বেই। আমি মনে করি যে মেসি ছাড়াও দল ভালো করবে অনেক, কারণ এখন আর্জেন্টিনা সেইভাবে গুছায় নিছে। যেমন আপনি প্রথম মধ্যে দেখেন গোল কিন্তু 2টো হয়ে গেছে, ফ্রি কিক মেসি নিত, মেসিরা অপোজিটে নিল লোর সেরসো, সেও কিন্তু মেসির মতোই গোল করছে, তাই মেসির অভাবটা ওখানে পূরণ হয়ে গেছে। মেসি থাকলে আপনার নিত, প্লান্টিকটা নিত, দেখেন মেসির বাদে লাউটারো মার্টিনেজ প্লান্টিকটা নিল, সে গোল করলো, তাহলে তার অভাব কিন্তু এখানে আর আসে না। তারপরও আপনার হাফ টাইমের পরে যে মেসি নামলো, এক্সট্রা একটা পাওয়ার তো অবশ্যই বাড়ছে প্লেয়ারদের মধ্যে। মেসিকে কয়েকবার কিং বললো, মেসি কি আসলে কিং? মেসি আর্জেন্টিনার দলের কিং হইতে পারে, বাট আমি ফুটবলের কিং এটা মনে করি না। কেন মনে করেন না? আমি এইটা মনে করি না। ফুটবলের কিং হইতে হইলে সব দিক দিয়েই থাকতে, মেসি ভালো খেলে এটা আমি মানি। আমি কিন্তু এর কথার মধ্যে একটু দিলাম, কিং হতে হলে মেসির মধ্যে কি নাই এটা একটু জানতে চাই আমি। মানে একটা কিং হওয়ার জন্য কি দরকার আর কোনটা নাই তার মধ্যে, এটাই আমি বলতেছি। কিং হওয়ার জন্য কি দরকার মেসির মধ্যে? কিং হইতে পারে, মেসি ভালো খেলে এটা আমি মানি, মেসি গোল দেয় এটাও আমি মানি, কিন্তু মেসি যে কিং এটা আমি মানতাছি না। এটা মানতাছি না। ওই যে আপনি গোল দিলেন, ওই গোলের মধ্যে কিংয়ের আপনি সংজ্ঞাটা পাবেন না। একটা গর্জন থাকে নাকি? একটা কিং এর আলাদা একটা গর্জন আছে, যেমন যেটা কিং হইতে হইলে আমার ডান পায়ে বাম পায়ে হেড আমার সমান দিকে আমার গোল থাকতে হবে, কিন্তু গোল না থাকুক আমার ওই ডান পায়ের বাম পায়ের স্পিড, মাথার হেডের যে স্পিড ওটা আমার থাকতে হবে, কিন্তু আমি মেসির মধ্যে ওটা দেখি না। মেসি তার ক্যারিয়ারে বাম পায়ে ডান পায়ে কয়টা গোল করছে, আর মেসি তার হেডের মাধ্যমে কয়টা গোল করছে। আচ্ছা, সেক্ষেত্রে তো যেমন রোনালদো যেমন ডাইন পায়ে খেলে, বা পায়ে খেলে, রোনালদো হেডে খেলে, রোনালদো যেমন স্পিড, সব দিক দিয়া রোনালদো আগানে আছে। জলাতান ইব্রাহিমোভিচ এই সব দিক দিয়েই খেলতে আছে, কিন্তু মেসি যে সাপোর্টটা পাইতে আছে তাদের দল থেকে, রোনালদো এই সাপোর্টটা পাইতেছে না। রোনালদো একটা তাদের এক সতীর্থ বলছে যে রোনালদো থাকলেই যে আমাকে রোনালদোকে পাস দিতে হবে এরকম না, কিন্তু আর্জেন্টিনা দলের টার্গেটটাই থাকে মেসির উপরে। মেসি যেখানেই যায় ওখানে মেসির উপরে তারা টার্গেট করে। তার মানে হচ্ছে যে মেসিকে কিং বানানো হয়েছে সতীর্থদের সহযোগিতায়? না, এটা একটু, কারণ মেসির প্রত্যেকটা খেলা দেখতে হবে তার যে কেন কিং, সে কেন গোল করে। আর গোল এখানে ফুটবলের উদ্দেশ্য হলো খেলা, গোল করা। ডাইন পা বা পা হেড এটা কিন্তু কোনো কিছুতে ম্যাটার করে না, কেননা আপনার ফুটবল খেলার মধ্যে আসবে আপনার খেলার ধরন আর গোল। এই দুইটার মধ্যেই কিন্তু ফুটবল খেলা সৌন্দর্য। গোল মাথায় থেকে আসলো না, বাপা থেকে আসলো না, ডান পা থেকে আসলো, এটা কোনো বিষয় না। আরেকটা কথা সে বলছে যে মেসির সতীর্থরা তাকে, মেসি প্রত্যেকটা যখন গোল দরকার হয়, যখন বল দরকার হয়, কিছু কিছু সময় সে সারাক্ষণ মাঠে হাঁটে, কিছু সময় কিন্তু মাঠ থেকেও সে বল নিয়ে আসে, তখন কিছু সতীর্থরা দেয় না। অনেক সময় ডিবক্সের ভিতরে আইসা পাস পায়, ঠিক আছে, কারণ যে একটু ভালো খেলে তাকে পাসটা দিতে চায়। কেন দিতে চায়? যে গোলটা হয়। এটা তাদের মধ্যে যে একটা বন্ডিং আছে, এটা আমি মানতে রাজি না, সেটা সে ঠিক আছে, কিন্তু তাছাড়াও মেসি কিন্তু আপনার নিচ থেকেও বলাই না গোল করা, এরকম অনেক রেকর্ড আছে। মিডফিল্ড থেকে বল টেনে নিয়ে আসা, 11 জন প্লেয়ার কাটায়ও গোল দেওয়ার রেকর্ড তার আছে। তাহলে আপনারা তার যে সে যে বলতে চাইতেছে যে আপনার ওই সতীর্থদের সাহায্যে সে গোল দেয়, এটা তো সেখানে প্রমাণ হলো না। আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে সে মানে বোঝাতে চেয়েছে যে একটা প্লেয়ার হবে অলরাউন্ডার, ডান পা বাম পা হেড বডি মানে সব দিক দিয়া খেললে সে হচ্ছে কিং।
মানে তার সংজ্ঞায় এটা বোঝায়। না, এটা সে বলছে সে কি? এটা মানে হ্যাঁ, বলতে বুঝতে চাচ্ছে আপনাকে। সে বলতে চাইতেছে এটা আপনার যেমন যারা বক্সার, তাদের পেশি শক্তি দরকার, তাদের শরীর স্বাস্থ্য ভালো, তাদের যে চিকন হইতে হবে বা আপনার লম্বা হইতে হবে এরকম না, তাদের শক্তি, যে ওইটা খেলা বক্সারের ক্ষেত্রে শক্তি দরকার এবং ওই কৌশল দরকার। ফুটবলের ক্ষেত্রে হলো গিয়ে খেলা পাস করে কাটায় আপনার গোল দেওয়া এবং খেলার সৌন্দর্য যেটা, এটা ফুটায় তোলা হইল গিয়া মেন কাজ। আর সে বলতেছে যে ডাইন পা বা পা, অনেকের সমস্যার প্রবলেম থাকতেই পারে। আপনি এটা কেউ বা হাতি হয়, কেউ ডান হাতি হয়, যেমন ব্যাটসম্যানরা, ক্রিকেটের যদি একটু উদাহরণ দিতে চাই, অনেকে বা হাতে ব্যাটসম্যান আছে, সে তো বা খেলা, এই জন্য কি তার ডাইনে খেলতে হবে এরকম কোনো কথা তো না। সেই ক্ষেত্রে বাম পা ডান পা আমি এটা কিং হতে ম্যাটার করে না। ম্যাটার হলো ফুটবলের কিং হইতে হইলে ভালো খেলতে হবে, গোল করতে হবে, রেকর্ড করতে হবে, রেকর্ড ভাঙতে হবে। আচ্ছা, গোল করলেই একটা প্লেয়ার কিং হয়ে যায় কিনা? না, গোল করলেই একটা খেলোয়াড় কিং হয়ে যায় না। এটা আমি বারবারই বলে আসছি যে গোল করলেই আমি একটা উদাহরণ টানি, একটা ছাত্র A+ পাইলে যে সে ভালো ছাত্র বা সে সফল ব্যক্তি, এটা আমি মানি না। যেমন 2021 সালে সম্ভবত একটা ছাত্র SSC-তে A+ পেয়েছে, তাকে সাংবাদিক জিজ্ঞাসা করছিল A+ পেয়েছে, এটা ইংরেজি বলে, কিন্তু সে বলতে পারেনি। তারপরে যে একজন সফল ব্যক্তি A+ পাইলাম, ঠিক আছে, আমার যে মেধা, আমার যে বেসিক, ওইটা আমার দুর্বল, তা সেক্ষেত্রে যে ওই ছেলেটাকে আমি ভালো বলবো, ওইটা বলতে পারবো না। সেক্ষেত্রে ঠিক তেমনই মেসি গোল দিতেছে, কিন্তু যে মেসির ভিতরে যে এক্সট্রা কিছু আছে, একজন ফুটবল খেলোয়াড়ের সব দিক দিয়ে, যেটা আমি বারবার বলতেছি, ওইটা আমি মেসির ভিতরে দেখি না। ওই যে আমি বললাম যে মেসি ডান পায়ে কয়টা গোল দিছে, মেসির ক্যারিয়ারে হেডের গোল সংখ্যা কত, মেসির যে স্পিড, সব দিক দিয়ে ওইটার কি দেখতে পারছি আমরা সর্বকালের সেরা বা কিং যে মেসি, ওটার মধ্যে। তাহলে ফুটবলে এই মুহূর্তে ফুটবলের কিং কে? বর্তমান সময়ে ফুটবলের কিং রোনালদো, এমবাপ্পে, এরাই বর্তমান রেসে আছে, ভিনিসিয়াস জুনিয়র। আপনি কিছু বলবেন কিনা? এর কথা শুনলে তো আমার হাসলো, এই জন্য একটু হাসে নেই। কেননা সে সকল নাম নিল, মেসির নামটা নিল না, কারণ মেসির নামটা তার এনার্জি আছে, এই জন্য। কারণ কিংকে বাদ দিয়ে যদি পর্যায়ে রাজা তাদের নাম আগে আসে, সেটা না, মেসি, আমি তো বুঝতে হবে। এই যে একটা SSC পরীক্ষা একটা উদাহরণ দিল, যেমন আপনার প্লাস পাওয়াটা বড় কথা, তারপর প্লাসের পর সে যদি ভার্সিটিতে ভর্তি হয়, তারপর যে সে বুয়েটে ভর্তি হলো, ভালো হইলো, তারপর BCS করলো, BCS করার পর সে যদি ভালো একটা জব পায়, তাহলেই কিন্তু সে সাকসেস। মেসিরও সে শুধু বাম পায়ে আসলো, আইসা খেললো, মানুষ মাত মাটালো, সবাইকে আনন্দ দিল, গোল করলো, চলে গেল, কি এর আর কি লাগে? মেসি, ওইটা আমি তো বলে আসছি, মেসি ভালো খেলে, এটা আমি মানি, না, কিন্তু শুধু ভালো খেলে না, ভালো খেলে না, মেসির ভিতরে যে ফুটবলের যে সৌন্দর্যটা, ওইটা আমি মানি না। আপনি কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল বনাম আর্জেন্টিনা, মেসি কিং না কি, ওইটা আমি বুঝাই দিতেছি। ব্রাজিল আর্জেন্টিনা কোপা আমেরিকা যে ফাইনাল খেলাটা হচ্ছে, মেসি ডান পা থেকে বাম পায়ে বল নিতে নিতে অ্যালিসন বেকার সেভ দিয়ে দিল লাস্ট মিনিটে। মেসি একটা বল পাইছে একদম ফাঁকা গোলে, মেসি ডাইন পা থেকে বাম পায়ে নিয়ে শুট দিব, ওই মুহূর্তে মেসি আলিসন বেকার সেভ দিয়ে দিল। কিন্তু এটা যদি অন্য খেলোয়াড় হইতো, বা যদি মেসির ডান পায়ে যদি ভালো শট থাকতো, তাহলে কিন্তু ওই অতক্ষণ সময় নেওয়া লাগতো না মেসি ওই সেভটাও দেওয়া লাগতো না। ঠিক ওই ফলসটাই তো আমরা ধরে ফেলাইছি, যে মেসি ভালো খেলে, গোল দিতে আছে, ভালো খেলোয়াড়, কিন্তু মেসিকে কি মানতেছি না। বললাম না, আমার প্রতিপক্ষ মেসির বাম পা ডান পা নিয়ে পড়লো কেন? আর তো মাথা আছে, হাত আছে, কত কিছু আছে, তার হেডেও তো আমি এটা দেখলাম, তার ডান পায়ের আমি কিছু দুর্বলতা দেখলাম। তার হেডের গোল সংখ্যা কত তার ক্যারিয়ারে? তুমি সবসময় মেসিকে, আর একটা কথা হচ্ছে আমার একটু ই করলাম, সে কয়েকটা ওই মেসির সাথে কয়েকটা প্লেয়ারের তুলনা দিচ্ছে, রোনালদো দিচ্ছে, ঠিক আছে, আমি মানতে পারি। এমবাপ্পে, নেইমার বা ভিনিসিয়াস জুনিয়র, এদের তো আসলে অনেক নিচে, এদের উদাহরণ আসে না এখনো। এমবাপ্পে, তুমি একটু ওয়েট করো, আসবে তাদের উদাহরণ, আরো 2-4টা। আমি একটু বলি, আমার কাছে এখনো মেসির থেকে এমবাপ্পেকে সফল মনে হচ্ছে। এমবাপ্পে 16টা গোল দিয়ে ফেলাইছে মাত্র, 3টা আসর শেষ হয় নাই, কিন্তু মেসি 26টা আসর খেলা, 27টা ম্যাচ খেলা লাগছে এই 17টা গোল দিতে হইলে। এমবাপ্পে 2টা বিশ্বকাপ খেললো, 2টা বিশ্বকাপে সে ফাইনালে অংশগ্রহণ করছে, একটা বিশ্বকাপে সে চ্যাম্পিয়ন হয়েছে, আর একটা বিশ্বকাপ ফাইনালে সে হ্যাটট্রিক করছে। বিশ্বকাপের দিক দিয়ে এমবাপ্পে অনেক সফল। হ্যাঁ, এমবাপ্পে সফলের ব্যাপারে একটা কথা বলতে চাই। এমবাপ্পে এখন ইয়ং এবং বয়স কম, সে আর এই বিশ্বকাপ খেলবে, আর একটা বিশ্বকাপ পরে তার বয়স বাড়বে। তখন যদি এমবাপ্পে মেসির মতো ধরে রাখতে পারে তার খেলার ধরন, তখন তারা আমরা হয়তো বা আবার এই জায়গায় নিয়ে যাব, মেসির কাছে নিয়ে যাবো, মেসির পাশাপাশি নিয়ে যাব। কিন্তু এখন নিতে পারি না, কারণ এখন সেই ইয়ং তরুণ, আর সেই হিসাবে মেসির বয়স প্রায় 40-এর কাছাকাছি। হ্যাঁ, তার সাথে তো তার তুলনা আসে না। তার বয়সও যে এখনো তাদের সাথে তোমার সামঞ্জস্য নিয়ে খেলতে পারতেছে, এর চেয়ে বড় পাওয়া তো আর মেসির কিছু হতে পারে না। খেলায় ফিরি, দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান আর আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে। কোন প্রতিপক্ষটা কঠিন, আর্জেন্টিনা না ব্রাজিলের?
ব্রাজিলের কাছে কোনো প্রতিপক্ষই কঠিন না, তবে আমার মনে হয় যে জাপান আর ব্রাজিল খেলাটা মানে হচ্ছে একটু যে কেপ ভার্দের তুলনায় জাপান কঠিন হ্যাঁ, দল নাকি? জাপান একটু না, অনেকটাই কঠিন দল। জাপান এশিয়া মহাদেশের একটা মহাদেশের সবচেয়ে সফল টিম এবং সবচেয়ে বড় দল, সেটা হচ্ছে জাপান। জাপানের অনেক ভালো ভালো স্টার আছে। জাপান একটা এশিয়া মহাদেশের সফল দল, প্লাস জাপান ম্যাক্সিমাম বিশ্বকাপে জাপান অংশগ্রহণ করতেছে, তাদের এই বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাটা আছে। যারা জাপান এই বিশ্বকাপে জার্মানরে হারাইছে, বড় বড় দলে কিন্তু জাপান টক্কর দিছে না, সেক্ষেত্রে ব্রাজিল কি এক্সট্রা একটা টেনশন ক্যারি করবে জাপানের জন্য? ব্রাজিল জাপানের জন্য অবশ্যই একটা টেনশন তারা করবে, কারণ জাপান তো ওই যে বললাম, জাপান মোটামুটি একটু আগানে আছে, তাদের সব বিশ্বকাপে খেলার অভিজ্ঞতাও আছে। জাপান যে কোনো বিগত বিশ্বকাপে আপনি ফলো করলে একটু টানলে দেখবেন জাপান বড় বড় দলকে তারা হারায় ফেলছে, চমকে দিয়েছে। সেক্ষেত্রে তো ব্রাজিলের একটু টেনশন কাজ করবেই। আর সর্বশেষ যে ম্যাচটা, ওটাই তো ব্রাজিল জাপানের সাথে একটু হেরেছে, সেক্ষেত্রেও তো একটা টেনশন কাজ করবে। আপনার কি মনে হয় আর্জেন্টিনার প্রতিপক্ষ কঠিন নাকি ব্রাজিলের প্রতিপক্ষ কঠিন? কঠিন তো ব্রাজিলের কাছে, এখন যে ব্রাজিলের টিম সেই হিসাবে তো যদি বাংলাদেশ দিয়ে দাঁড়া করে সেটাও কঠিন হবে। কঠিনের বিষয়টা খেলতে গেছে, খেলতে হবে। হ্যাঁ, সেই হিসাবে আর্জেন্টিনার দলের কাছে এখন যদি স্পেনও পড়তো, আমাদের একটা আশা ছিল যদি স্পেন পড়তো সেটাও আমরা মোকাবেলা করতাম এবং জিততাম। আমাদের কাছে কঠিন বলতে কোনো শব্দ নাই। হ্যাঁ, তারপরও দল খেলা, যদি ভাগ্য আমাদের নিষ্ঠুরতা না দেখায় তাহলে আমরা তো ইনশাআল্লাহ ফাইনাল পর্যন্ত যাব। সেখানে আপনারা এই দল বিষয় না, এটা আমরা ইজিলি কেপ ভার্দেকে কোনো গণায় ধরছেন না? না, গণায় ধরি না সেটা না। অবশ্যই আমি প্রথমে কিন্তু একটা কথা বলছি, এখানে তো 48টা দল আসছে, প্রত্যেকটা দলেই কিন্তু শক্তিশালী, না হলে এত পর্যন্ত আসছে কিভাবে? সেই হিসাবে আমরা ওইভাবে খেলবো, কিন্তু আমরা অত চাপ নিই না, খেলতে পারি। আর জাপানের কথা সেটা বলছে, জাপান না, আমি তো বললাম ব্রাজিলের কাছে যে কোনো দলে এখন শক্তিশালী মনে হবে। কেন ব্রাজিল কি দুর্বল হয়ে গেছে? ব্রাজিল তো দুর্বল, এখন অনেকদিন ধরেই দুর্বল। হ্যাঁ, আমরা 2002 যখন আপনার তারা বিশ্বকাপে হলো, তারপর থেকে তাদের দল বেশি একটা ছন্নছাড়া হয়ে পড়ে। তারপর আপনার 6-এ, তার ধরেন 10-এ, তারপর 14-তে, 18-তে, তারপরে 22-এ, এগুলো তো প্রমাণ মিলতেছে তারা অত দূর কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ওই যাইতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তাই তাদের দল অবশ্যই দুর্বল হিসাবে আপনার জাপান থেকে ব্রাজিল দুর্বল ধরতে পারি আমি। ওই দিকটা আমাকে জিজ্ঞাসা করতেন যে জাপানের কাছে কি ব্রাজিল আসলেই কোনো বিষয় কিনা, তখন আমি বলতাম যে না, জাপান তেমন একটা কিছু মনে করতেছে না, ব্রাজিলের সাথে অনাসারি জিতবে এরকম আশা করতেছে। ব্রাজিল দুর্বল টিম বললো। আমি যেটা বলতে, তিনি হয়তো বা ব্রাজিলের খেলা দেখে নাই বা দেখে না ইদানিং, এই কারণে সে মন করা বলতে আছে যে ব্রাজিল দুর্বল টিম, কিন্তু তো ইতিহাস বা পারফরমেন্স তো ওইটা বলে নাই। সর্বশেষ যদি আমরা ব্রাজিলের ম্যাচটা দেখি তাহলে কিন্তু সে ওই কথাটা বলতো না। ব্রাজিল ম্যাচ বাই ম্যাচ তাদের ফর্মে ফিরে আসছে, এবং ব্রাজিল সর্বশেষ একটু ছন্নছাড়া ছিল তাদের কোচের কারণে, কোচগুলাও সেট আপ হয় নাই। কার্লো আনচেলত্তির নিয়োগ দেওয়া হয়েছে, কার্লো আনচেলত্তি মাত্র ম্যাচ পেয়েছে 5টা না 6টা। সেক্ষেত্রেও তিনি ওই একটা যে মূল একাদশ, সে তার মূল একাদশটা এখনও খুঁজে পায় নাই। সে বিশ্বকাপের একদিন আগে সাক্ষাৎকার দিয়েছিল যে আমি এখনও আমার একাদশটা নিয়ে কাজ করতে পারি নাই, ওটা আমি দ্বিতীয় রাউন্ড থেকে শুরু করব। আমার প্রথম ওই আমি গ্রুপ পর্ব তো এক্সপেরিমেন্ট চালাবো, কিন্তু আসলেই গ্রুপ পর্বতে কার্লো আনচেলত্তি এক্সপেরিমেন্ট চালাইছে। হয়তো মরক্কোর সাথে প্রথম ম্যাচ একাদশে একটু পাসিং ভুল ছিল, দ্বিতীয় ম্যাচে যেটা খেললো আর্জেন্টিনা কিন্তু ব্রাজিল প্রথম হাফ টাইমে কিন্তু তারা 3 গোল দিয়েছে, খুব দারুণ অ্যাটাকিং মুডে খেলছে। কিন্তু ব্রাজিল আমরা একটু হাফ টাইমের পরে দেখি, ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি যখন শিওর হলো যে 3-0-তে এগিয়ে, তখন তারা একটু এক্সপেরিমেন্ট চালাইছে। যখন ব্রাজিলের খেলাটা একটু স্লো করছে, মিডিয়া কন্ট্রোল করছে, একটু ডিফেন্সিভ কন্ট্রোল করছে, বলটা একটু তাদের খেলাটা স্লো আনছে, মানে সব দিক দিয়েই ওই গ্রুপ পর্বেতে তারা এক্সপেরিমেন্ট চালাইছে। সর্বশেষ ম্যাচটা দেখি তারা তাদের রিদম পূর্ণ ফিরে পেয়েছে। তার মানে ব্রাজিল আস্তে আস্তে ছন্দ ফিরে পাচ্ছে। অবশ্যই। এই ছন্দ ফেরা ব্রাজিল কিভাবে দুর্বল হয়? আমি দেখতেছি যে তারা যত দল আছে সব দলকে হার্ড বলতেছে। আসলে খেলার ক্ষেত্রে সব দল হার্ড বলা ঠিক আছে, আমি হার্ড নিয়ে যাব, তারপরেও নিজের ভিতরে যে কনফিডেন্স আছে না, ঠিক আছে আমরা জিতবো ইনশাল্লাহ এই দলের সাথে যাই হোক, কিন্তু তাদের আমি সেইটা দেখি না। তাদের আমার মনে হয় দল যতটুকু দুর্বল মানে প্রকাশ না করে, তার চেয়ে তাদের যে আমাদের বাংলাদেশি যে দর্শক আছে না ব্রাজিলে, তারা আরও বেশি দুর্বল প্রকাশ করে।
কেননা যে তারা কোনো দল দেখলেই মনে করে যে আর্জেন্টিনার সবসময় ফিফা সাপোর্ট করতেছে, ব্রাজিলকে আনসাপোর্ট করতেছে, তাদের সবসময় তাদের বিপক্ষে রেফারি দাঁড় করাইতেছে, এই সব সবসময় শুনে আসি। আর আমি ব্রাজিলের খেলা দেখি, আর এই দেখার থেকে তাদের থেকে যেটা শুনি সে থেকে মনে হয় যে তারা দুর্বল, এই হিসাবে করি। আর খেলা যতটুকু দিই না, ঠিক আছে, আমি তো পূর্বের ব্রাজিলকে আমি কখনো ছোট করে দেখতে পাই না, যারা 5 বারের চ্যাম্পিয়ন, তারা সবচাইতে বেশি বিশ্বকাপ নিয়েছে। এইটা আপনারা তো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আপনারা মানতে চান না? না না, সেটা মানবো বলেন না। যে তিনটা ট্রফি হচ্ছে টিনের, এরকম দুষ্টামি করে বলেন না, আপনারা। হোক টিনের হোক, তারপরও পাইছে আর কি, সেটা বললাম যে 5 বারে টিনের হচ্ছে 3টা, 2টা বিশ্বকাপ, ঠিক আছে, মিলায় 5টা হোক, এটাই তো তাদেরকে এখন সান্ত্বনা দেওয়ার মাধ্যমে, তো আর কিছু নাই আপাতত। ব্রাজিলের যেই দর্শক, তাদেরকে তো সান্ত্বনা দেওয়ার এবং তাদের আমাদের সাথে কথা বলার তো কিছু থাকতে হবে। হোক টিনেরা যাই হোক, এই 5টা যে পাইছে এটা নিয়ে আমাদের সাথে একটু কথা বলতে পারে বা আমাদের সাথে তর্কে আসতে পারে, এই জন্য শুভকামনা, যে সমস্যা নেই, টিন হইলেও পাইছে। আপনারা 5টা কাপ নিয়েও তাদের সাথে কথা বলতে পারেন না, ভাই যেটা বললো, তাদের 3টা কাপ, আপনাদের 5টা কাপ, তারপরেও কথা বলতে পারেন না। আসলে এই কথা বলতে না পারা কি সাম্প্রতিক পারফর্ম, নাকি দুই দলের একটা যে দ্বন্দ্ব থাকে সবসময়, একটা মজার একটা যুদ্ধ চলে, সেটার কারণে? এটা দুই সাম্প্রতিক পারফরমেন্সে বর্তমান সর্বশেষ ম্যাচ দেওয়া, যদি দুই দলের সর্বশেষ ম্যাচ যদি আমরা একটু দেখি, জর্ডানের সাথে আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচ, ব্রাজিলের সাথে স্কটল্যান্ডের যে সর্বশেষ ম্যাচটা, এটাই ব্রাজিল অনেক আগান আর্জেন্টিনা থেকে। তা সেক্ষেত্রেও এটা তাদের একটা ক্রেজ, তারা এই বিশ্বকাপের ক্রেজ তৈরি করিয়া তারা ওই যে আমাদের রেসে টিকে থাকতে চায়। কিন্তু আমরা তো নিজেরাই আর্জেন্টিনাকে ওই আমরা লেভেলেই তো মনে করি না, আমরা তর্কই করি না। আমার সাথে অনেক আর্জেন্টাইন মেসেজ দেয় এইসব বিষয় নিয়ে, আমি কারো মেসেজ সিনও করি না, রিপ্লাইও দিই না, কারণ ওইটা নিয়ে আমি যতটুকু সময় নষ্ট করবো, আমার ওই মহামূল্যবান সময় ওই আর্জেন্টাইনদের সাথে তর্ক করে নষ্ট করার কোনোই নেই। আর আর্জেন্টিনাটা তো আমি যেটা বলি, আর্জেন্টিনা হচ্ছে ফিফার, ভারতে আইসিসি যেমন ইন্ডিয়া, আর আর্জেন্টিনা হয়েছিল গিয়া ফিফার ইন্ডিয়া, ঠিক ওই অ্যাডভান্টেজ নিয়েই আইসিসি আর্জেন্টিনা খেলতেছে। আসলে আপনি কি মনে করেন যে ফিফা থেকে আর্জেন্টিনা বিশেষ কোনো সুবিধা পাচ্ছে? এদের দুইটা একটা কথা হচ্ছে কি, সে যে প্রথম যে কথাটা বলো আঙ্গুল ফল টকের মতো, যে আমাদের লেভেলে মনে করে না। আমরা কিন্তু কিছুদিন আবারও মনে করে দিই, আমরা কিছুদিন আগে কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন, এখন আমাদের র্যাঙ্কিং 1। হ্যাঁ, তারা র্যাঙ্কিং এ কত আছে? র্যাঙ্কিং এ তো একসময় ব্রাজিল ছিল, এক সময়ের কথা বলি না, বর্তমানে কথা বলতেছি। হ্যাঁ, এখন আমরা 1 নাম্বার, আমরা পিছনে কোপা আমেরিকাও জিতলাম, তারপরে আমরা বিশ্বকাপ নিলাম, এর আগেও কোপা আমেরিকা তাদের হারায় জিতলাম। হ্যাঁ, তারপরে তো আমার লেভেলে মনে করেন, লেভেলটা আমি বুঝি না, তাদের লেভেল কোনটা? তাদের লেভেল কি নিচে না উপরের সাথে লেভেল দেখায়, নাকি নিচের সাথে লেভেল? আমরা সবার উপরে, কিন্তু তারাও তারপর আমাদের লেভেল মনে করে না। এটার মানে তারা আমাদের সাথে তর্কে যায় হারতে চায় না, হ্যাঁ, বা যে কোনো কিছু নিয়ে আমাদের কাছে হারতে চায় না, আর হারার ভয়ের কারণে আমাদের লেভেল মনে করে না, আমাদের কাছে আসে না। এটা আরেকটা জন্য কি, সরি, এটা কি প্রশ্ন করছিলেন? না ভাইটা শুনি ভাই, একটু বলি, ফুটবল বিশ্বকাপে এই যে লেভেলের কথা বলছে, মানে সাম্প্রতিক 2-1টা ট্রফি এগুলা দিয়া তো আর্জেন্টিনা ব্রাজিলের রেসটা হয় না। একটা মাত্র দল, সফল দল বিশ্বকাপে যে প্রতিটা আসরে অংশগ্রহণ করছে, সেটা ব্রাজিল। বিশ্বকাপের সবচেয়ে বেশি গোল দেওয়ার মালিক ব্রাজিল। বিশ্বকাপে এক ম্যাচে 3 বারের বেশি গোল দেওয়ার মালিক ব্রাজিল। সব দিক দিয়ে একটা বিশ্বকাপের সবচেয়ে বেশি এই ট্রফি জিতছে ব্রাজিল। সেক্ষেত্রে তো আর্জেন্টিনা কত গোল দিল? ব্রাজিল সম্ভবত 246টা গোল দিছে না, এরকমই। কিন্তু আর্জেন্টিনা দেখলাম 159টা গোল দিছে। পার্থক্যটা কতটুকু? আচ্ছা, আর্জেন্টিনা কতবার বিশ্বকাপে অংশগ্রহণ করছে, ব্রাজিল সব কটা আসরে অংশগ্রহণ করছে, ব্রাজিল কটায়? পার্থক্যটা কতটুকু? এই বিশ্বকাপে সেমিফাইনালে ব্রাজিল আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে বলতে প্রায় 80% বা 90% সম্ভাবনা আছে। আর্জেন্টিনা যেভাবে ফর্মের তুঙ্গে, ব্রাজিলও ভালো খেলছে, সেমিফাইনালে যদি দুদলের দেখা হয়, আপনি তো নিশ্চয়ই আর্জেন্টিনার পক্ষে যাবেন, কিন্তু বাস্তবতার নিরীক্ষে কোন দল এগিয়ে থাকবে? আমি চাই এরকম একটা ম্যাচ হোক, কেননা এরকম একটা ম্যাচ হইলে তাদের সাথে প্রমাণের একটা সুযোগ আসে। কারণ আপনার গত 22 বিশ্বকাপের আগে যখন কোপা আমেরিকা আমরা জিতলাম, তা ব্রাজিলকে হারিয়ে জিতছি, এটাতে আমাকে একটা আনন্দ লাগছে। আমরা যদি অন্য দল হারিয়ে জিততাম তাহলে আমরা এতটা আনন্দ পেতাম না। ব্রাজিল হারছে দেখে আনন্দ পেয়েছি সেটা না, মানে তাদের যে হারায় আমরা জিততে পারি, এটা তাদেরকে বোঝানো হয়েছে। এখন যদি আবার আমাদের সেমিফাইনালে তাদের মুখোমুখি হই, তাহলে আর একটা সুযোগ পাবো, এবং আমরা যদি জিতবো তো অবভিয়াসলি, যদি জিতে যাই তাহলে কি হয়, তাদেরকে হারায় জিতলাম, তাদেরকে হারায় জিতার মধ্যে কি 2টা আনন্দ, একটা ফাইনাল উঠলাম, সেটা থেকে বেশি আনন্দ তাদেরকে বুঝাই দিলাম যে আমরাই আসলে বিশ্ব সেরা। হ্যাঁ, তোমরা হয়তো 5 বার বিশ্বকাপ নিছো, তবে আমরাই বিশ্ব সেরা, এবং আমাদের প্লেয়ার
আমাদের টিম এখন সবচেয়ে শক্তিশালী এবং মেসি অলওয়েজ কিং, এটা একটু মানতে হবে। আমি একটু হ্যাঁ বলি, ওই যে অবশ্যই নেইমার সুস্থ এবং মাঠে ফিরেছে। আগামী ম্যাচে জাপানের বিপক্ষে নেইমার হয়তোবা শুরু থেকে খেলবে। এই নেইমারকে আটকানো সহজ হবে কিনা যদি আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল মুখোমুখি হয়? নেইমারকে কখনোই আটকানো সম্ভব না। যেমন রদ্রিগো ডি পল, তিনি সর্বশেষ এক সাক্ষাৎকারে বলেছিল যে আমার খেলার লাইফে সবচেয়ে বেশি কঠিন মনে হয়েছে নেইমারকে আটকানো। আর্জেন্টিনা ব্রাজিল যখন ফাইনাল ম্যাচ হয়েছিল তখন ওই যে এমিলিয়ানো মার্টিনেজ বারবার বলছিল যে আমি বলছিলাম নেইমারকে আটকাও, নেইমারকে আটকাও, কিন্তু গোলবারে থেকে সাক্ষাৎকারে বলেছিল নেইমারকে আটকাও, নেইমারকে আটকাও, বা ওই নেইমারের পারফরমেন্সেই সেটা প্রমাণ করছে। সে বারবার বলতেছিল যে কোপা আমেরিকা আমরা ব্রাজিলকে হারিয়ে নিছি, সেটা কিন্তু সে বারবার বলতেছে। কিন্তু তার একটু খেয়াল রাখা উচিত 2019 সালে আমরাও কিন্তু আর্জেন্টিনাকে 3-0 গোলে সেমিফাইনালে পরাজিত করে কোপা আমেরিকার ফাইনালে গেছি, ওইটাই আমরা চ্যাম্পিয়ন হয়েছি, সেটাও নেইমারবিহীন ব্রাজিল নিয়ে। আমরা তো ওইটা কখনো বলি না, কারণ ওই আর্জেন্টিনা, ওই যে আমি আগেই বলছি, আর্জেন্টিনাকে আমরা লেভেলে মনে করি না। তারা আমাদের পিছনে আছে, তারা চেষ্টা করবে আমাদের মনোযোগটা নষ্ট করার জন্য, আমাদেরকে পিছন থেকে বারবার একটু অ্যাটাক করার চেষ্টা করবে, বিভিন্ন কথা বলবে, ওগুলো আমাদের কানে না দিয়ে আমরা আমাদের সামনে চলতেই থাকবো। যে ব্রাজিল আর্জেন্টিনার যে ম্যাচটা বলবো, ব্রাজিল আর্জেন্টিনার যে ম্যাচটা বললেন, এটা অবশ্যই আমি ব্রাজিলকে আগায় রাখি। ইভেন ব্রাজিল 5-0 4-0তেও জেতার সম্ভাবনা আছে। ব্রাজিল যে ম্যাচ বাই ম্যাচ উন্নতি করতে আছে, তাদের এই ফর্ম যদি ধরে রাখতে পারে তাহলে এরকম ব্যবধানে জিততে পারে, কারণ ব্রাজিলের সব ফর্মেটেই বিশ্বসেরা প্লেয়ার রয়েছে। আমরা ডিফেন্সে একটু খেয়াল করি, গ্যাব্রিয়েল মোগাল্লেস এই গত ম্যাচ একটা রেকর্ড করলো, সকল কিছুতে 7+ ডুয়েল ওন করেছে। এটা কিন্তু কোনো বিশ্বকাপে কোনো প্লেয়ার পারে নাই। আর্সেনালের সবচেয়ে সফল এবং মূল যেই তিনি ডিফেন্ডার, পিএসজি পরাপর 2বার পিএসজিকে চ্যাম্পিয়ন করার জন্য ডিফেন্সের যে অতন্ত্র প্রহরীর মতো ডিফেন্সে যিনি আছেন গ্যাব্রিয়েল মার্কিনহোস। তারপরে মিডফিল্ডারে প্রিমিয়ার লিগের সেরা মিডফিল্ডার বলা হয় ব্রুনো গুইমারেসকে। ক্যাসেমিরোর সম্পর্কে তো আমরা সবাই জানি, আর এই বলা লাগবে না। ভিনিসিয়াস জুনিয়র, সে কি করতে পারে সেটা সর্বশেষ সেই কার্লো আনচেলত্তির অধীনে এই প্রমাণ করে দিয়েছে। তাছাড়াও এই যে রায়ান, সব দিক দিয়েই ব্রাজিলের একটা ভালো টিম আছে। ব্রাজিলের যে খেলোয়াড়গুলো এরা একটু তারা সাময়িক অফ ফর্মে থাকতে পারে, কিন্তু তাদের কাম ব্যাক করতে সময় লাগে না। আর কি মনে হয় 4-0 5-0 গোলের স্কোর বললো? হ্যাঁ, সে বলছে স্বাগতম, আসুক 4-0 আমাদেরও হতে পারে তাদের। আর নেইমার, যদি আপনি নেইমারের কথাটা বলছি, একটু নেইমারের কথাটা বলি। নেইমার আসলে আমাদের আরও ভালো, কারণ যখন তারা হারবে তখন তাদের এই উদাহরণটা আইসা পড়বে যে নেইমার নাই দেখা হয়তো বা হেরে গেল। আমি চাই নেইমার থাক, সবাই থাক, তারপর তাদের সাথে খেলা হোক। হ্যাঁ, আর বাকিটা মাঠে তো দেখাই যাবে, সমস্যা নেই। 5-0 ঘুরে যেতে পারে। সে বলছে হয়তো বা ভুল করে তাদের পক্ষে নিয়ে গেছে, কারণ এখন সে ব্রাজিল, সেই হিসাবে তার ব্রাজিলের পক্ষ বলতে হয়। সত্যিটা বলতে খুব কষ্ট হইতেছে যে আসলেই 5-0তে আর্জেন্টিনার সাথে হারবো, এটা মাইনা নিতে হবে, হারবে, আর এটা মানতেই হবে যে হারতেই হবে। কারণ আপনার যে ডিফেন্স, আমি জানি যে আমাদের যদি মেসি না থাকে, ধরেন আপনারা আলভারেজ আছে, তারপর লাউতারো মার্টিনেজ আছে, এরা দুইজনে এনাফ আপনারা খেলার জন্য, আর তাদের ডিফেন্স ভাঙার জন্য। ডিফেন্স যত শক্তিশালী হোক, ডিফেন্স ভাঙার কৌশল আবার আর্জেন্টিনার কাছে সবসময় জানা আছে। এটার জন্যই তারা এতদিন পর্যন্ত টানা প্রতিটা ম্যাচেই প্রায় জিতে আসছে। আর আপনি চাইতেছি নেইমার থাক, ব্রাজিলের সাথে আমাদের সেমিফাইনালে দেখা হোক। দেখা হলে তাদের সঙ্গে আমরা 5-0 না, আমরা অত দূর ঘটাই, আমরা বড় যে ওই জার্মানির মতো অতটা নির্হৃদয় নয়, আমাদের হৃদয় আবার কোমল। আমরা 3-0তেই জিততে চাই, আমরা বেশি দিতে চাই না, কারণ তাদের তো বেশি খাওয়ার অভ্যাস আছে, এই জন্য তাদের সংখ্যাটা সবসময় বেড়ে যায়। ছোট্ট করে আপনি একটু বলেন, আমার শেষ পর্যায়ে ছোট্ট করে একটু বলেন। ভাই যেটা বললো যে আমরা বেশি গোল দিতে চাই না, 3-0 গোলেই আমরা জিততে চাই। আর নেইমার থাকুক মাঠে, নেইমার দেখুক আমরা কিভাবে তাদেরকে হারাই। না, এটা তারা বলতে পারে, কিন্তু আর্জেন্টিনার যে টিমের স্কোয়াড, যে খেলোয়াড়গুলো, তারা তো ওইটা বলে না। তারা তো সবসময় নেইমারকে নিয়ে আতঙ্কে আছে, এবং তাদের বিরুদ্ধে নেইমারের পারফরমেন্স প্রমাণিত। ওই যে বললাম, কোপা আমেরিকাতে বারবার নেইমারকে আটকানোর জন্য নেইমারকে বারবার টেনে ধরছে। সবচেয়ে বেশি ফাউল করা হয়েছিল, 16 বার না জানি 18 বার নেইমারকে ফাউল করা হয়েছিল। ইভেন নেইমারকে আমরা খেয়াল করছি টানতে ওই ডিফেন্ডার নেইমারের প্যান্টটাও ছিঁড়ে ফেলছে, কিন্তু ওটা তারা বলে। কিন্তু আর্জেন্টিনার প্রতিপক্ষরা তো, আর্জেন্টিনার যে খেলোয়াড়, তারা তো ওইটা বলে না। সে ব্রাজিলের সাথে জিতবে এটা স্বাভাবিক মনে করে, কিন্তু হেড টু হেড তো ওইটা বলে না। একটু থামিয়ে দিয়ে একটু কথা বলি। যেমন ফাউলের ব্যাপারটা, নেইমারের ফাউলের ব্যাপারটা অতটা সিরিয়াসলি নেওয়া যায় না, কারণ নেইমার অটোমেটিকই পড়ে যায়, তার ওই ফাউল এমনিতে হয়ে যায়, করলেও হয় না করলেও হয়।
দৌড়ানোর সাথে সাথে হয়, কারো পায়ের সাথে লাগলে হয়, মোজার সাথে লাগলেও প্রায় সময় ফাউল হয়। হ্যাঁ, এর ফাউলের বেশি একটা ফাউলের সংখ্যা নিয়ে কোনো গণনা সেই জায়গা থেকে নেইমার একটু আপডেট হয়েছে কিনা? সে যখন আচ্ছা, বুঝলাম আমি যে নেইমারের মোজা লাগলো, নেইমার গোলাগুলি খায়, ওই জায়গা থেকে নেইমার একটু আপডেট হচ্ছে কিনা, এখন একটু অনেকদিন ধরে strong তার হয়েছে কিনা? এখন একটু পরিবর্তন হয়েছে, সেটা আমি অস্বীকার যাই না, পরিবর্তন হয়েছে, কিন্তু সে আসলে তার একটু দুঃখ লাগে, সে বিশ্বকাপটা বেশিরভাগই মিস করে ফেলছে তার অসুস্থতার কারণে। হয়তো তার খেলার ধরন ভালো, আমি এটা অস্বীকার করি না, অবশ্যই ভালো খেলে। আচ্ছা, আপনি বললেন যে নেইমার অভিনয় করে, আচ্ছা আপনারা দুষ্টামি করেন যে আর্জেন্টিনা ম্যাচ মানেই পেনাল্টি, পেনাল্টি পাবেই ওরা, তাহলে আর্জেন্টিনা এত পেনাল্টি কিভাবে পায়? আর্জেন্টিনা, ওই যে বললাম, আর্জেন্টিনা হয়েছিল গিয়া ফিফার ভারত, আইসিসিতে যেমন ভারত অ্যাডভান্টেজ পাচ্ছে, আর্জেন্টিনা ওরকমই 2018 সালের পর থেকে আর্জেন্টিনাটা সম্পূর্ণ ফিফার অ্যাডভান্টেজেই খেলতে আছে। এটা কি কারণে হইতাছে? কারণ ওই যে আমার এক ভাই গত কয়েকদিন বললো, দেখলাম 18 বিশ্বকাপে জার্মানি বাদ পড়ে গেল প্রথম রাউন্ডে, আর আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ড অফ 16 বাদ পড়ে গেল ফ্রান্সের সাথে হেরে। ওই বিশ্বকাপটায় স্পন্সরশিপ প্লাস ফিফা বিলিয়ন বিলিয়ন ডলার লস খাইছে। ওই লসটা কাভার করার জন্য তারপর থেকেই কিন্তু তারা আর্জেন্টিনাকে নিয়ে একটা মার্কেট ভ্যালুতে খেলতে আছে, কীভাবে সব দিক দিয়েই। যেমন 2022-এ আর্জেন্টিনাকে প্রত্যেকটা ম্যাচে পেনাল্টি দিয়ে ফিফার সহায়তায় তারা এই চ্যাম্পিয়নটা হওয়ার পরে যে অ্যাডিডাসের যে জার্সির স্টকগুলা সব তারা বিক্রি করলো, ফিফাও তারা ওই বিশ্বকাপ থেকে বিলিয়ন বিলিয়ন আয় করে নিল, সব মিলে। যে তারপরে ওই থেকেই যখন আর্জেন্টিনাকে নিয়ে একটা গ্রুপ সাজায়, মানে হয়, তখন এই যে আর্জেন্টিনার লাইনটা আপনি দেখেন, কেপ বার্দে, মিশর, কলম্বিয়া, ছোট ছোট দলের সাথে ওইটা টেন্ডেন্সিটা মাথায় রেখেই কিন্তু তারা এই ফিফা এই কাজটা করতেছে। ওকে, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, আমাদের স্টুডিওতে আসার জন্য দুজনকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন ঢাকা জার্নালের বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ অনুষ্ঠান। এই পর্ব এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সবাইকে ধন্যবাদ।